আমার বাবা আমার এক ফুপার মাধ্যমে আমাদের কাছে একটা ফ্ল্যাট এবং 30 লক্ষ টাকা দাবি করেছে। অনেক এরকম যখন বিয়েগুলো হয়েছে তখন মেয়েরা বেশি প্রশ্নের সম্মুখীন হয়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার বের হয়ে এলো খন্দকার মোস্তাক ও তিশার আসল রহস্য। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের নাম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মৃত্যুর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমার বাবা আমার এক ফুপার মাধ্যমে আমাদের কাছে একটা ফ্ল্যাট এবং 30 লক্ষ টাকা দাবি করেছিল। আমার মেয়ের বিভিন্ন ধারণ করেছে। আসলে একটা মেয়ে সম্পর্কে কি তার বাবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে কোনো গণমাধ্যমে? আমার বাবা আমাদের এই বিয়েটা যেহেতু মেনে নিতে পারেনি, তাই সে বিভিন্নভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু মিথ্যা মামলা করেছেন এবং তার প্রত্যেকটা মামলার বক্তব্যই মিথ্যা। তাই যে মানসিকভাবে অসুস্থ করে ফেলছে আমার বাবা, সেটা তো অন্য কেউ বুঝতে চাচ্ছে না। আমার বাবা যে দ্বিতীয় মামলা করেছেন সেখানে আমার বয়সে উল্লেখ করেছে 16 বছর এবং স্টিল নাও এখনো পর্যন্ত সে কিছু কিছু গণমাধ্যমে বলে যাচ্ছে যে আমার মেয়ে এখনো নাবালিকা, আমার মেয়ের প্রাপ্ত বয়স হয়নি। এটা মহামান্য হাইকোর্টকে অমান্য করা হচ্ছে এবং আমাকে যে খন্দকার মোস্তাক আহমেদ কোনোভাবে জিম্মি করে রাখেনি। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং নিজের খুশিতে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি। আমি মহামান্য হাইকোর্টের কাছে সেটা বলেছি এবং কোর্টের সামনেও আমার বাড়ি থেকে জবানবন্দিতে বলেছিলাম যে আমি নিজ জিম্মায় যেতে চাই। আমি নিজ জিম্মায় আমার হাজবেন্ডের কাছে এসেছি। আমার বাবা আমাদের এই বিয়েটা যেহেতু মেনে নিতে পারেনি, তাই সে বিভিন্নভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু মিথ্যা মামলা করেছেন এবং তার প্রত্যেকটা মামলার বক্তব্যই মিথ্যা। তাই সে যে এখন মিডিয়াতে এসে বিভিন্ন কথা বলছে, তার প্রত্যেকটা কথা যে মিথ্যা তা আমি বলছি। সে প্রথমে বলেছে আমার মেয়েকে জিম্মি করে রাখা হয়েছে, মেয়ের সাথে কোনোভাবেই কমিউনিকেশন করতে পারছি না। সে আমার সাথে প্রায় মাঝে মাঝে কথা বলে এবং যখন সাইফুর সাগর আহমেদ তাকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনি তাহলে আপনার মেয়ের সাথে যোগাযোগের কোনো রকম চেষ্টা করেছেন, সেই প্রশ্নটা সুন্দরভাবে এড়িয়ে গেছে। যখন বিভিন্ন মিডিয়া থেকে প্রশ্ন করেছে আপনি কেন আপনার তাহলে প্রতারণা করে মেয়ের বয়স 16 লিখে মামলা করেছেন, সে এই প্রশ্নটাও সুন্দরভাবে এড়িয়ে গেছে। অর্থাৎ তার প্রত্যেকটা বক্তব্য মিথ্যা। যেমন সে এখন বলছে আমি জিম্মি, আমি তো কোনোভাবেই জিম্মি না। আমি আজকে আপনাদের সামনে এসেছি, সুন্দরভাবে কথা বলছি, সবকিছু আমার মনে কথাগুলো খুলে বলতে পারছি যা আসলে প্রকৃতপক্ষে সত্য। সে আমাদের বিভিন্ন ছবি দেখিয়ে বিভিন্ন অসত্য কথা প্রচার করছে এবং বলছে খন্দকার মোস্তাক আহমেদ জিম্মি করে রেখেছে, আমার কিছু ভিডিও ধারণ করে রেখেছে। এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। আমার কোনো রকম কোনো ভিডিও নেই, থাকলে সে প্রমাণ দিবে। সে তো কোনো রকম কোনো প্রমাণ দিতে পারছে না, কেবলমাত্র সে তার মুখের গুলিগুলো আউড়ে যাচ্ছে, সব জায়গায় মিথ্যা বক্তব্য দিচ্ছে। আমার মেয়েকে জিম্মি করে রেখেছে, বিভিন্নভাবে কান্নাকাটি করছে, কিন্তু এখানে আসল বক্তব্য আলাদা। সে আসলে আমাদের যখন বিয়ে হয় আমার এক ফুপার মাধ্যমে আমাদের কাছে একটা ফ্ল্যাট এবং 30 লক্ষ টাকা দাবি করেছিল। এই কথাটা আমরা প্রথম দিকে বলিনি, কারণ আমি ভেবেছিলাম আমাদের পারিবারিক সম্মানটা ক্ষুণ্ণ হবে বা আমি আসলে কাউকে কোনোভাবেই ছোট করতে চাইনি। কিন্তু এখন কোনোভাবে উপায় না দেখে এই সত্যগুলো সবার সামনে তুলে ধরছি। সে আমার ফুপার মাধ্যমে যোগাযোগ করে বলেছে যে তার থেকে একটা ফ্ল্যাট দাবি করেছে এবং বলেছে 30 লক্ষ টাকা তাকে দিতে। এই কথাটা আমাদের কাছে প্রমাণ আছে এবং আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে পেশ করব। সে আরো কিছু কথা বলেছিল যে আমার মেয়েকে আমাদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না। আমার মেয়ে বলেছিল যে খন্দকার মোস্তাক আহমেদ তাকে বিভিন্নভাবে ফুসলিয়ে বা বিভিন্ন কিছু করে তাকে বিয়ে করেছে, জোর জবরদস্তি করে তাকে বিয়ে করেছে। কথাটা আসলে মিথ্যা। আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি, এই কথা আমি সব জায়গায় বলে আসছি। আমি প্রাপ্তবয়স্ক, আমার যাকে ভালো লাগে, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পারবো। এবং সে যে এই ধরনের কথাগুলো বলতে পারে তার আগে আমরা ঠিক 3টি জিডি করে রেখেছিলাম। প্রথম জিডিতে আমরা বলেছি সে আমাদেরকে হয়রানি করছে এবং আমাদের কাছে ফ্ল্যাট এবং টাকা চেয়েছে এবং বলেছি সে একটা মিথ্যা মামলা করতে পারে। তার কিছুদিন পরে সেই মিথ্যা মামলাটা দায়ের করেছে। তার কত টাকা খরচ হয়েছে তা তো আমি জানি না। সে কেন মামলা করেছে, সে আমাদেরকে হয়রানি করতে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় সকল ক্ষেত্রে সে কখনো দেখছি সে কান্না করে কিছু কথা বলছে। একটা মানুষের সিম্প্যাথি বা সমবেদনা পাওয়ার একটা আকাঙ্ক্ষা। তো আমার কথা হচ্ছে মোস্তাক সাহেবের প্রতি আমার অভিযোগ যে আপনি বিয়ে করেছেন, আপনি বলছেন যে আপনি ধর্মীয় মোতাবেক করেছেন, আইনের অনুসারে করেছেন, কিন্তু সেটা আপনি পাবলিকলি কেন প্রচারে যাচ্ছেন? ইউ আর নট আর্টিস্ট, আপনি তো আর্টিস্ট না। বা এটা হতে পারে যদি আপনি সরাসরি যদি বলে দেন যে আমি ভাইরাল হতে চাই, আমি আলোচনায় থাকতে চাই। আরেকজন মোস্তাক সাহেব আমার চোখে তিনি যে প্রতিষ্ঠানগুলোর অভিভাবক ছিল সেখানে ওনার যদি ভাইরাল হওয়ার টেন্ডেন্সি থাকে, আমার মনে হয় যে ওনার আসলে ডাক্তার দেখানো উচিত। এবং একটা বিষয় যুক্ত করবেন, সেটা হলো যে কি আছে ওর মধ্যে যেটার জন্য আপনিও আলোচনায় আসলে পড়ে গেলেন, যে কি এমন জিনিস আছে পার্কের মধ্যে এবং সবকিছু মিলিয়ে তার বাড়ি, মানে আমি বলি এটার মূল কাহিনীটা হচ্ছে কি, যেহেতু মোস্তাক সাহেবের সঙ্গে তিশার একটা বয়সের ব্যবধান রয়েছে,
তা আমাদের সমাজে কিন্তু একটা কথা বলে, আমরা এর আগেও দেখেছি যে অনেক এরকম যখন বিয়েগুলো হয়েছে তখন মেয়েরা বেশি প্রশ্নের সম্মুখীন হয়। যেমনটা বলে হয়তোবা এই লোকের প্রচুর টাকা আছে, টাকার লোভে এটা করেছে। দ্য সেম যখন আমি এই ভিডিওটি করেছি তখন কিন্তু মোস্তাক সাহেবের বাড়ি সম্পর্কে অনেকের ধারণা ছিল না। আর এমনি কমিশনারের বিষয়টি ফোকাস ছিল, আনন্দ পার্কের নামটিও এসেছিল, কিন্তু মানে এটা হচ্ছে যে কোনো ভিডিও ছিল না বা স্পষ্ট ছিল না। তা আমি এই ভিডিওটি করার ফলে যেটি হয়েছে কি, এই যে মানুষ ভাবছিল যে মোস্তাকের নিশ্চয়ই টাকা অনেক, আর টাকার লোভে হয়তো বা সে এই কাজটি করেছে, তিশা এই কাজটি করেছে। তো এই ভিডিও আর এই যে মানুষ চিন্তা চেতনা, মানুষের যে চিন্তা চেতনা ধারণা যে মোস্তাক সাহেবের অনেক টাকা আছে, এই একটি পার্ক কিন্তু একটা মানুষের এমনি হয়ে যায় না। একটি বাড়ি, বিশাল বাগান বাড়ি, আজকে যে জায়গাটিতে তাজমহলে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আমি, হ্যাঁ, সোনারগাঁয়ের, তো এই পার্কটিও কিন্তু এমনি হয়ে যায়। তো মোস্তাক সাহেব নিশ্চয়ই, সেটা রুচিবান বলি, অর্থের মালিক বলি, যাই বলি না কেন, উনি কিন্তু একটা বিশাল সম্পদের মালিক। তো যেটি মানুষের যে ওই যে একটি ধারণা যে এত সুন্দর একটা মেয়ে এই বয়স্ক একটা মানুষকে বিয়ে করেছে, নিশ্চয় টাকার প্রতি লোভ, যদিও তারা বলছে যে না, আমার আসলে আমাদের ভালোবাসা থেকে আসলে আন্ডারস্ট্যান্ডিং থেকে আস্তে আস্তে মিশতে মিশতে এমনটা হয়ে গেছে, কিন্তু মানুষ কিন্তু কোনোভাবেই মানছে না। যে কারণে আসলে এই ভিডিওটি অনেক বেশি আলোচনায় এসেছে বলে আমি মনে করি। আর আমি কিন্তু একটা কথা বলবো যে আমি আসলে যেটা হচ্ছে মোস্তাক সাহেবের বিয়ের বিষয়টিকে ওকে ফাইন আমি মানলাম, কিন্তু আসলে উনি যেহেতু একজন মেধাবী শিক্ষিত মানুষ এবং যতটুকু আমি শুনেছি উনি ঢাকা ইউনিভার্সিটির, সেখানে আসলে ভালোবাসা সবসময় ওপেন করতে হয় না, ভালোবাসাকে প্রকাশ্যে এনে আমাকে বোঝানোর কোনো দরকার নেই। কারণ আমি যেই মানুষটিকে নিয়ে থাকবো, সংসার করবো, সেই মানুষটিকে যদি আমি সন্তুষ্ট রাখতে পারি, তার প্রতি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি, এটি আমার মনে হয় বড় বিষয়। আর যেটি হচ্ছে, আমি যদি আমার স্ত্রীকে, আমি একটা কোম্পানির বিজ্ঞাপন বানাতে যাব, আমি আমার স্ত্রীকে নিয়ে যাই, তাহলে হচ্ছে কি হলো, আমি আমার স্ত্রীকে দিয়ে মার্কেটিং করছি। তো মোস্তাক সাহেব, আমি এই ভিডিওটির মাধ্যমে ওনাকে বলবো যে আমার মনে হয় যে উনি যদি ধরেন কিছুই থাকবে না, আসলে আমাদের দেশে একের পর এক ঘটনা কিন্তু ঘটতেই থাকে, এই সপ্তাহখানেক পরে কিন্তু থাকে না। তো আমি মনে করবো এই সমাজের এই যে একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আমাদের জেনারেশনের উপরে, এটা অনেকটা প্রভাবিত হওয়ার একটা সম্ভাবনা। তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। তা আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।